গল্পের শুরুতে বলা হয়েছে যে হাজার বছর আগে ডাও ডোমেনের সবচেয়ে শক্তিশালী ট্রেজার, যেটির নাম হেমরলি পল, দুর্ঘটনাক্রমে সেটি রিভার্স ডাস্টি অ্যালামের মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু সেই সময় এটি সিতুনান পেয়ে যান, যিনি জুগু কন্টিনেন্টের শক্তিশালী মেম্বার ছিলেন। বলা হয় যে এই পলের সাহায্যে এশিয়ান ইমোর্টাল রিয়ালামে প্রবেশ করা যায়, যার কারণে অনেক লোক এটি পেতে লড়াই করতেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তিনজন মাস্টার সিতুনানের সাথে লড়াই করছিলেন, কারণ তারা তার কাছ থেকে হেমরলি পল পেতে চান। একা তাদের সাথে দুর্দান্ত লড়াই করতেছিলেন। তখন তাদের মধ্যে একজন মাস্টার সিতুনানকে বলে, তুমি এটা আমাকে দিয়ে দাও। কিন্তু সিতুনান রেগে গিয়ে বলে, এই ধরনের বাজে কথা বলা বন্ধ করো। যদি তুমি এটি পেতে চাও তাহলে প্রথমে তোমাকে আমাকে হারাতে হবে। তারপর এই ধরনের কথা শোনার পর সেই মাস্টার তাকে বলে, তুমি তোমার পাওয়ারের উপর খুব বেশি অহংকারী হয়ে গেছে। এই বলে তিনজন মাস্টার তাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং এর জন্য তারা তাদের জায়ান্ট বডি অ্যাক্টিভেট করতেছিলেন। কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে সিতুনান তাদের সামনে হার মানতে রাজি ছিলেন না এবং সে তার শক্তিশালী তরবারি ব্যবহার করে তাদেরকে আক্রমণ করতে যায়। কিন্তু হঠাৎ করে একজন মাস্টার পিছন থেকে তার শক্তি ব্যবহার করে তাকে আক্রমণ করে, যার কারণে এবার তাদের সামনে সিতুনান কিছুই করতে পারে না এবং সে তাদের আক্রমণে কিছুটা আহত হয়। কিন্তু এই কারণে সিতুনান তাদের উপর আরো রেগে যায় এবং তাদের বলতে শুরু করে যে আমি সুজুকু কিংডমের সবচেয়ে শক্তিশালী মাস্টার, যেখানে তোমরা আউটার ওয়ার্ল্ডের তিনজন লোক একসাথে আমাকে হারাতে চাও। কিন্তু তোমার কি মনে হয় না যে এটা সম্পূর্ণ ভুল? দ্বিতীয় মাস্টার বলে যে এই হেমরলি ফল আমাদের দিয়ে দাও, তাহলে আমরা তোমাকে যেতে দেব। কিন্তু তবুও আমরা দেখতে পাই যে সিতুনান তাদের হেমরলি ফল দিতে অস্বীকার করে এবং সে আবার তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই যে তাদের মুখোমুখি হওয়ার জন্য তার মার্শাল স্পিড ফায়ার ফিনিক্স বের করে, যা দেখে মাস্টাররাও তাদের মার্শাল স্পিড বের করতে শুরু করে এবং এভাবেই সে এটি ব্যবহার করে তাদের আক্রমণ করতে শুরু করে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে আরো খুব তুলনামূলক লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু সিতুনান একা তাদের সাথে লড়াই করছিল, মুখোমুখি হতে পারছে না এবং অবশেষে দুজন মাস্টার তাকে পরাজিত করে এবং সাথে সাথে তারা তিনজনই তার শক্তি ব্যবহার করে তাকে আক্রমণ করে, কারণ তারা কোনো সময় না দিয়েই সিতুনানকে হত্যা করতে চেয়েছে। কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সিতুনানের কোনো টেনশন ছিল না এবং হঠাৎ সে ডেড ফিঙ্গার শক্তি ব্যবহার করে সে তার বডি স্যাক্রিফাইস করতে চাচ্ছিল এবং সে কোনো মূল্যে এই হেমরলি ফলকে তাদের হাতে দিতে চায়নি। তারপরে তাকে এই কাজ এতে খুব অবাক হয়েছিলেন এবং তারা এই হেমরলি পলকে নেওয়ার জন্য তার দিকে ছুটে যেতে শুরু করছিলেন। কিন্তু সিতুনানের বডি হেমরলি পলের ভিতর মিশে যায় এবং ধ্বংস হয়ে যায়, যার কারণে তিনজন মাস্টার তার সামনে কিছুই করতে পারেনি। কিন্তু সিতুনান প্রতিশ্রুতি দেন যে একদিন সে ফিরে আসবে এবং তাদের কাছ থেকে এর প্রতিশোধ নেবে। এরপরের দৃশ্যে আমরা লিন নামের একটি ছেলেকে দেখতে পাই যে মার্শাল আর্ট এবং কাল্টিভেশনের উপর কোনো একটি বই পড়ে, কিন্তু আসলে তার মা বাবা খুবই দরিদ্র ছিলেন এবং সেই কারণে তারা ইমোর্টাল উড কার্ভিং করে কোনোভাবে জীবনযাপন করতেন। অন্যদিকে আমাদের দেখানো হয় একজন লোক তাদের বাড়িতে আসছে, কারণ লিনের প্যারেন্টস তার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণের তিনি এই মাসের সুদ নিতে এসেছেন। এরপরে আমরা দেখতে পাই যে তার লোকেরা তাদের জমানো টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, যা দেখে তার বাবা তাদের অনুরোধ করতে শুরু করেন যে তারা লিনের পরীক্ষার জন্য এই টাকা কোনোভাবে জমা করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে সেই লোকেরা তাদের কোনো কথা শুনতে প্রস্তুত নয় এবং এর বাইরে তারা তার সাথে দুর্ব্যবহার করে। তারপর সেই লোকেরা লিনের বাবাকে বলে, যদি তুমি ক্লানের ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তুমি তার ভবিষ্যতের কথা কিভাবে চিন্তা করতে পারো। এই ধরনের কথা বলার পর সেই লোকটি এখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সেই সময় লিনের মা বলতে শুরু করেন যে দয়া করে আমাদের সাথে এমন করো না, কারণ এর ফলে আমাদের ছেলের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, যার ফলে তার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তবে সে তার বাবা মাকে বলে যে তোমাদের এইসব করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাদের কারো সামনে হাঁটু গেড়ে থাকতে দেখতে চাই না। তারপর লোকটি তাকে বলে যে পরবর্তী 2 মাসের সুদ প্রস্তুত রাখতে। তারপর তারা লিনের বাবাকে মারধর করে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে লিনের বাবা এতে খুবই দুঃখিত হয়ে পড়েন এবং তারপর তিনি বলতে শুরু করেন যে প্রথমে আমাদের ইয়াং ফ্যামিলিও আমাদের সাথে অন্যায় করেছে এবং এখন আমরা এই ঋণের জালে আটকা পড়েছি। তারপর লিং এর মা কান্না করতে থাকেন এবং বলেন পরের বছর তুমি কান্ট্রি এক্সামে অংশগ্রহণ করতে পারবে না এবং এখন পর্যন্ত কোনো সাহায্য করতে পারছি না, এর জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও। কিন্তু তারপরে আমরা দেখি যে লিং এর চতুর্থ চাচা এখানে চলে আসেন, যা দেখে লিং এর বাবা তাকে জিজ্ঞাসা করেন তুমি এখানে কেন এসেছো। তারপর লিং এর চতুর্থ আঙ্কেল বলেন যে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজে এসেছি এবং এরপরে তিনি তাদের বলেন যে আমাদের জাভা কিংডমে হিঙ্গু সেট যে সেটি নিউ ডিসাইপল এডমিট করতেছে, আমি চাই লিংও এতে অংশগ্রহণ করুক, কারণ আমাদের ওয়াং ফ্যামিলির কাছে এই সেটের 3টি কোটা আছে। কিন্তু এখন এই কথা শোনার পর লিং এর বাবা মা খুবই দুঃখিত হয়ে পড়েন, কারণ তারা জেনেছিলেন যে ইমর্টাল কাল্টিভেশন খুবই বিপজ্জনক
বিপজ্জনক এবং এটি এতটাই বিপজ্জনক যে তারা কল্পনাই করতে পারে না, যার কারণে তারা তাদের ছেলে লিংকে সেখানে যেতে দেখতে চায় না, কারণ সেখানে তার সাথে কিছু ঘটতে পারে। সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা আবার কোনোভাবে তাদের ছেলের জন্য অর্থ সংগ্রহ করবে যাতে সে পরের বছর কান্ট্রি এক্সামে যাতে পার্টিসিপেট করতে পারে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে লিং হিন্দি সেক্টরে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায় এবং সেই কারণে সে তার মা বাবার কাছে বলতে শুরু করে যে আমি চাই না যে কেউ তোমাদের এভাবে নিচে দেখো এবং এর বাইরে তোমাদের এত পরিশ্রম করতে আমি দেখতে চাই না। সেই কারণে আমি ইমোর্টাল সেটে প্রবেশ করতে চেষ্টা করতে চাই। আমি যদি একবার সেখানে একজন ডিসাইপল হয়ে যাই তারপর কেউ তোমাদের সাথে বুলি করার সাহস করবে না। তখন আমরা দেখতে পারি যে লিং এর চতুর্থ আঙ্কেল লিং এর মা বাবাকে এটার জন্য রাজি হতে বলেন। এরপর লিং তার মা বাবাকে বলে যে আমি তোমাদের হতাশ হতে দেব না এবং এর জন্য আমি আমার সেরাটা দেব। এরপর আমরা দেখি যে এর জন্য লিং এর মা বাবা রাজি হয়েছেন এবং লিংকে নিয়ে ওয়াং ফ্যামিলির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পথে তিনি তাকে বলেন যে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং আমি কখনো ভাবিনি আমাকে আবার সেখানে যেতে হবে। তাই তিনি তাকে বলেন যে তুমি তাদের কোনো কথা সিরিয়াসলি নিবে না। এরপরে আমরা দেখি যে লিং তার প্যারেন্টস এর সাথে ওয়াং ফ্যামিলি মেনশনে চলে আসে। সেখানে ওয়াং হাও তাকে দেখে খুব খুশি হয়। এর সাথে আমরা এখানে ওয়াংজুকে দেখতে পাই যে এই তিনজনের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ছিল। তারপর কিছুটা সময় পর একজন ইমোর্টাল তাদের নিতে সেখানে আসে, যিনি ওয়াংজুকে দেখে বলেন যে তুমি সত্যি অনেক ট্যালেন্টেড এবং আমার মনে হয় সেই কারণে আঙ্কেল জুজু তোমার প্রশংসা করেছিলেন। তার প্রশংসা শুনে ওয়াংজু তাকে ধন্যবাদ বলে, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে এই ইমোর্টাল আরো 3টি শট বের করে কারণ এর সাহায্যে তারা এখান থেকে উড়ে যাবে। কিন্তু তারপর লিং তাকে বলে যে আমি এখান থেকে যাওয়ার আগে আমার মা বাবার সাথে কিছু কথা বলতে চাই, যার পরে আমরা দেখতে পাই সেই ইমোর্টাল এর জন্য মেনে যায় এবং তারপর লিং তার মা বাবার কাছে যায় তাদের আশীর্বাদ নিতে। এরপরে সে তার মা বাবাকে বলে যে ট্রায়ালের জন্য আমি আমার পক্ষ থেকে যথাযথ চেষ্টা করব, কিন্তু একই সাথে সে তাদের নিজের যত্ন নিতে বলে। তাই লিং এর মা বাবা বলেন যদি তুমি সেখানে নির্বাচিত হও তাহলে ঠিক আছে এবং যদি এটি ঘটে তবে তুমি অবিলম্বে আমাদের জানিও। তারপর লিং তার মা বাবাকে বলে যে এই বিষয়ে বেশি চিন্তা করবে না এবং এরপরে আমরা দেখতে পাই যে সেই ইমোর্টাল এর সাথে সেখান থেকে উড়ে চলে যায় এবং একইভাবে তারা তিনজনই উঠতে উঠতে হিঙ্গি সেক্টরের দিকে চলতে শুরু করে, যেখানে পথে তারা অনেক আমেজিং জিনিস দেখতে পেলে এবং তারপর অবশেষে কিছুটা সময় পর হিঙ্গি সেক্টরে চলে আসে। কিন্তু তাদের ছাড়াও আরো অনেক ছাত্র সেখানে এসেছিল। তারপর কিছু সময়ের মধ্যে এখানকার এক লিডার এবং তার এল্ডারের সাথে সেখানে চলে আসেন, যাদের দেখে সমস্ত ছেলেরা তাদের সম্মান করছিলেন। এরপরে সেক লিডার তাদের বলেন যে আমাদের হিন্দি সেক্টর দ্বারা ডিসাইপল দের নির্বাচন করার প্রক্রিয়া এটি অত্যন্ত স্ট্রিক্ট এবং সেই কারণে আমি তোমাদের আগেই বলতে চাই অনেক কম লোক এর মধ্যে নির্বাচিত করা হবে এবং তারপরে এভাবেই তোমরা আমার হিন্দি সেক্টর ডিসিপল হতে পারবে। এই কথা বলার পর সে তাদের বলে যে প্রথমে তোমাদের স্পিরিচুয়াল রুট পরীক্ষা করা হবে, কারণ ইমোর্টালিটি কাল্টিভেট করার জন্য এই চ্যালেঞ্জটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাই যে তার সাথে থাকা দুই এল্ডার তাদের সকলের টেস্ট নিতে শুরু করছিলেন। এই সময় তারা একে একে তাদের উপর তাদের পাওয়ার ব্যবহার করছিলেন এবং এভাবেই তাদের স্পিরিচুয়াল রুট পরীক্ষা করছিলেন, কিন্তু আমরা দেখতে পাই যে অনেক সময় পরেও তাদের কেউ এর জন্য কোয়ালিফাই করতে পারেনি এবং এরপরে ওয়াংজু এর সময় আসে। তার স্পিরিচুয়াল রুট পরীক্ষা করার পর এল্ডার তাকে জিজ্ঞাসা করেন তুমি কি ওয়াংজু, যার কথা ব্রাদার ডুজু মেনশন করেছিলেন। তারপরে আমরা দেখতে পাই যে ওয়াংজু এর জন্য কোয়ালিফাই করছিল এবং এরপরে ওয়াংহাওর সময় এসেছিল, কিন্তু আমরা দেখতে পাই যে ওয়াংহাও হঠাৎ করে এল্ডারের প্রশংসা করতে শুরু করে, যা দেখে এল্ডার তাকে বলে তোমাকে দেখে খুব স্মার্ট বলে মনে হচ্ছে। যার পরে আমরা দেখতে পাই যে ওয়াংহাও তাকে 300 বছর পুরনো গণড্রামা লুসিড্রাম প্রদান করে এবং তাকে বলে যে আমি এটি আপনার জন্য বিশেষভাবে এনেছি। তারপর এভাবেই আমরা দেখতে পাই যে ওয়াংহাও এল্ডারকে ইমপ্রেস করতে সফল হয়, যার ফলে সেও কোয়ালিফাই করে। এভাবেই আমরা দেখতে পাই যে কিছু সময় পরে লিং এর টেস্টের সময় এসেছিল, কিন্তু লিং এর ভিতরে কোনো স্পিরিচুয়াল রুট না থাকার কারণে সে এতে ফেল হয়। এর ফলে লিং এতে খুব দুঃখীয় প্রকাশ করছিল, কারণ সে অনুভব করছিল যে তার প্যারেন্টস এর জন্য সে কিছুই করতে পারবে না। কিন্তু তখনই সেট লিডার বলেন যে এই স্পিরিচুয়াল রুট কেবল প্রথম টেস্ট। এই বয়স শুনে লিং খুবই খুশি হয়, কারণ এর অর্থ হলো যে টেস্ট এখনো শেষ হয়নি এবং সে কারণে তারা এখন তাকে অন্য কোনো উপায়ে পরীক্ষা করবে। তখন সেট লিডার আরও বলে যে ইমোর্টাল কাল্টিভেট করার জন্য স্পিরিচুয়াল রুট প্রয়োজনীয়, তবে যদি কারো কাল্টিভেট
কম্পিউটারের প্রতি প্রচুর আগ্রহ থাকে তবে সে এর জন্য যোগ্যতা অর্জন করতে পারে। যার পরে আমরা দেখতে পাই যে বাকি ছাত্ররাও এটি চেষ্টা করার জন্য প্রস্তুত ছিলেন এবং তারপরে সেক্লিরা তাদের একটি লেডার দেখায় এবং বলে যে সূর্যাস্তর আগে এই লেডারের শীর্ষে পৌঁছাবে সেই এর টেস্টে কোয়ালিফাই হবে, কিন্তু যে সূর্যাস্তর আগে এটি সম্পন্ন করতে পারবে না তাকে এতে ফেল বলে গণ্য করা হবে। এর সাথে সে বলে যে টেস্টের সময় তোমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তাই যদি তোমরা মনে করো যে সেখান থেকে আর এগোতে পারবে না তাহলে তুমি সাহায্যের জন্য ডাকবে এবং তারপরে আমাদের এল্ডাররা তোমাকে সেখান থেকে তুলে নেবে। একইভাবে আমরা দেখতে পাই যে তাদের এই টেস্ট এখান থেকে শুরু হয়েছে, যার পরে সবাই এটি উঠার জন্য রেডি হয়ে গেল। অন্যদিকে লিন মনে করে যে এটি তার জন্য শেষ চান্স এবং সে এই কারণে যে কোনো মূল্যে এটা কমপ্লিটের সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা দেখতে পাই যে সে বাকি লোকেরার সাথে উপরের দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ একটি ছেলে তাকে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই একটি ছেলের সামনে আগুনের গোলা চলে আসে, যার কারণে সে আর সামনের দিকে এগোতে পারছিল না, কিন্তু সেখানে তাকে বাঁচাতে এল্ডাররা চলে আসে, যার কারণে সে বেঁচে যায়। তারই সাথে সাথে আমরা দেখতে পাই যে অনেকগুলা স্টুডেন্টের সামনে অনেক রকম ট্র্যাপ চলে আসে, যার কারণে তারা এর জন্য আনকোয়ালিফাইড হয়। একইভাবে আমরা দেখতে পাই যে হঠাৎ কিছু লোকের উপর জলাক্রমণ করে, তো হঠাৎ কিছু লোকের উপর বিদ্যুতের শক লাগছিল, যার ফলে তারাও এতে ব্যর্থ হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে লিং এতে গুরুতর আহত হয়েছে, কিন্তু এরপরেও সে এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য যথাযথ চেষ্টা করছিল এবং তারপরেও হঠাৎ সে এমন একটি জায়গায় পড়ে যায় যেখানে তার চারপাশে লাভা দিয়ে ঢাকা ছিল। তারপর আমরা দেখতে পাই যে সে কোনো মূল্যে হাল ছাড়তে চায়নি এবং সেই কারণে এত বিপজ্জনক লাভার পরেও সে এখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এর কারণে তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে, যার কারণে সে এখানে কিছুই করতে পারেনি এবং তারপর হঠাৎ সে এতে ডুবে যায়। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই যে সে এতে হাল ছাড়েনি এবং কোনোভাবে সে সাঁতার কেটে তীরে পৌঁছায়, যেখানে আমরা দেখতে পাই যে লাভা তার শরীর থেকে অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে গেছে এবং এর সাথে সাথে সেই লেডারটি তার সামনে রয়েছে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে লিং যখন এখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সাথে সাথেই সে জানতে পারে যে সেখানে পৌঁছানোর কোনো রাস্তা নেই। এই কথা ভেবে সে খুবই দুঃখিত হয়, কিন্তু এরপরেও আমরা দেখতে পাই যে তার ইমর্টাল হওয়ার অনেক আবেগ ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই এতে কোনো না কোনো ভাবে সফল হবে এবং তারপরে এই কথা ভাবতে সে তার কাছে এগিয়ে যাওয়ার সাথেই বুঝতে পারে যে নিচে একটি অদৃশ্য স্তর রয়েছে যা ব্যবহার করে সে এগিয়ে যেতে পারে। এরপরে আমরা দেখতে পাই যে সে লেডারের দিকে একইভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ তার সামনে একটি অদৃশ্য দেওয়াল চলে আসে, যার কারণে সে এখান থেকে এগিয়ে যেতে পারছে না। এরপরে আমরা দেখতে পাই যে সে সেখানে এই দেওয়ালটি ভাঙার যথাযথ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে এর সামনে কিছুই করতে পারে না। তারপর এখানে ঘোষণা করা হয় যে সময় এখন শেষ এবং সেই কারণে এর সামনে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা। এরপরে আমরা দেখতে পাই যে এটি শোনার পর লিং সেখান থেকে একটু ফিরে আসে, কিন্তু তারপরে হঠাৎ সে এটি ভাঙার চেষ্টা করতে চেয়েছিল, যার কারণে সে এই প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে এখান থেকে পড়ে যায়। কিন্তু তার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে লিং কোনো এক মিস্টেরিয়াস জায়গায় চলে আসে, যেখানে তার সামনে সিতুনানের সোল চলে আসে এবং এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সিতুনান বলছিল যে অবশেষে সেই সময় এসে গেছে। এরপরে এই পর্বটি এখানেই শেষ হয়, তাই যদি আপনি পরবর্তী দেখতে চান তাহলে দয়া করে মন্তব্য করে আমাদের জানান এবং ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।